সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জনমত 24-এর সমসাময়িক আবেদন সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া। জনাব হারুনুর রশিদ ভূঁইয়া, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ এবং যারা দর্শক আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, দ্য ডেইলি পোস্টের সিনিয়র রিপোর্টার জনাব আলী ইহসান সাহেব। জনাব ইহসান সাহেব, আপনাকেও স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানটি সমসাময়িক বিষয়ে আমরা কথা বলে থাকি। আমাদের স্টুডিওতে সম্মানিত আলোচকবৃন্দ থাকেন, ওনারা বিশ্লেষণ করেন বিভিন্ন ইস্যুগুলো নিয়ে। আজকে যে প্রথম ইস্যুটি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির নিউ ইয়র্কে উনি একটি আলোচনা সভায় উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। রাজনীতিতে ক্ষমা চাওয়ার বিষয়টি বাংলাদেশে বিরল, সেই অর্থে আমরা ওনার এই ক্ষমা চাওয়াটাকে পজিটিভ দিক দেখতে পারি এবং দেখছি। আমার প্রশ্নটা হচ্ছে জেনারেল ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া সাহেবের কাছে, যে উনি যেভাবে ক্ষমাটি চেয়েছেন, আমরা দর্শক যারা আমরা দেখেছি, উনি বলেছেন যে 47 সাল থেকে 2025 সালের 22 অক্টোবর মানে ওই সময় পর্যন্ত, এবং উনি ঘড়ি দেখে বলছিলেন যে 8:11 উনি যখন বলছিলেন এই কথাটি, তখন উনি নিজেও হাসছিলেন এবং ওনার দর্শক সাহিত্য থেকেও অনেক হাসি হাসছিলেন। একটি ক্ষমা চাওয়ার মতো একটি বিরাট একটি বিষয়ের সাথে এই যে সেকেন্ড টাইম মিলায় মানে মিনিট মিলিয়ে হাস্যরসের সাথে যে ক্ষমা চাওয়াটি, এটি কি আপনি কি ক্ষমা চাওয়া বলবেন না তামাশা বলবেন? আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার শুরু করতে হবে সেই 1971 সাল থেকে। আমি 47 দেখিনি। 1971 সালে আমরা কি চেয়েছিলাম? একটি স্বাধীন বাংলাদেশ। 7 কোটি মানুষ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ করেছে। আর জামাত ঠিক তার উল্টো কাজটি করেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যেন বাংলাদেশ বিনির্মিত না হয়, এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, লুটতরাজ করেছে, রাজাকার আল শামস আল বদর বাহিনী তৈরি করে পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশের পক্ষে আমরা যারা যুদ্ধরত ছিলাম আমাদের বিরোধিতা করেছে। অর্থাৎ আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ জামাত চায়নি। আজকের যে জামাতের এত বড় বড় কথা, এত বড় বড় হুঙ্কার, এত বড় বড় মিছিল, যেই বাংলাদেশে দাঁড়িয়ে তারা আজকে এই মিছিল করছে, হুঙ্কার দিচ্ছে, কথা বলছে, সেই বাংলাদেশ কিন্তু জামাতের চাওয়া বাংলাদেশ না। সেটা আমাদের চাওয়া বাংলাদেশ, আমাদের জীবন আর রক্তের বিনিময়ে গড়া এই বাংলাদেশ। নিউ ইয়র্কে নিয়ে যেভাবে বলেছেন, জাস্ট বাংলাদেশের এখনকার যে 18 কোটি মানুষ তাদের সাথে একটি তামাশা করেছেন। 8:11 পর্যন্ত ওনাকে ক্ষমা করে দিতে হবে। যদি কথা হচ্ছে, যদি উনি কিছু করে থাকেন, ভুল ত্রুটি করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, উনি মানুষ মেরেছেন, দেশ বিরোধী কাজ করেছেন, মানবতা বিরোধী কাজ করেছেন, নারী ধর্ষণ করেছেন, লুটতরাজ করেছেন, তারপরে উনি মনে করেন যদি কিছু করে থাকেন, তাহলে কখন বাংলাদেশের 18 কোটি মানুষকে যেদিন মেরে ফেলবেন সেদিন বলবে আমরা অন্যায় করেছি? জামাতকে ক্ষমা চাইতে হবে। জামাতকে আজ, কাল, পরশু কিংবা আগামীর যে কোনো দিন জামাতকে তাদের কৃত অপরাধের ক্ষমা চাইতেই হবে। 1971 সালে জামাত বাংলাদেশ বিরোধী ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং বাংলাদেশ বিরোধী ছিল। সুতরাং জামাতকে ক্ষমা চাইতেই হবে, এবং এটা তাদের ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদেরকে এই দেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। উনি তো ক্ষমা চেয়েছেন। আপনাকে যদি আমি একটু মনে করিয়ে দিই, ওনার যে আরেক 2জন আমির, মাওলানা মতিউর রহমান নিজামী এবং গোলাম আজম সাহেব, ওনারা কিন্তু ক্ষমা চেয়েছেন। তো আপনারা যতবারই ক্ষমা চায় বাংলাদেশের মানুষ বা যারা আপনারা ভিন্ন রাজনৈতিক দলের সাথে আছেন, আপনারা কেন এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারেন না? এবং আমি যে সাথে আরেকটু যোগ করে দিই যে ওনার তো সত্যিকারের অর্থে উনি বলছেন যে ওনারা তো তখন ছিলেন না, ওনার এই প্রজন্মের মানুষ। কেউ যদি কোনো যেই কারণে ওনারা বলে থাকেন যে ভারত এদেশে আধিপত্য বিস্তার করবে, এই কারণে তখনকার সংগঠন করেছে, তো ওনারা তো করেন নাই। তো ওনাদেরকে আপনারা কেন চেপে ধরছেন? কেন এই দায় এই প্রজন্মকে আপনারা দিচ্ছেন? এটা তো দায়ী না।
দেখুন, জামাতের অনেক কিছুর সাথে কিন্তু মিথ্যাচার জড়িত। আমি যদি শুরুতেই বলি অধ্যাপক গোলাম আজম কথাটা, আসলে কি গোলাম আজম সাহেব অধ্যাপক ছিলেন? একজন অধ্যাপক কাকে আমরা বলি? সহযোগী অধ্যাপককে কি অধ্যাপক বলি? সহকারী অধ্যাপককে কি অধ্যাপক বলি? প্রভাষককে কি অধ্যাপক বলি? আপনি জামাতের যে ওয়েবসাইট আছে সেখানে যান, দেখেন উনি কি ছিলেন। উনি কি অধ্যাপক ছিলেন? শুরুতেই তো ভুল, শুরুতেই মিথ্যাচার, ওইদিকে যাচ্ছি না। অধ্যাপক গোলাম আজম সাহেব কিন্তু একইভাবে বলেছেন, আমরা তখন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ভারত যেন বাংলাদেশকে তাদের রাজ্যে পরিণত করতে না পারে সেই সমস্ত বিষয়াদি চিন্তা করে আমরা একটা পক্ষ নিয়েছিলাম। সেটা ছিল আমাদের রাজনৈতিক একটা সিদ্ধান্ত। তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চেয়ে যে আপনি মুক্তিযুদ্ধ হত্যা করেছেন সেটা দেখবে কে? সুতরাং ওনার ক্ষমা চাওয়া হয়নি। পরবর্তীতে যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও কিন্তু সেভাবে ক্ষমা চাননি। আর আজকে শফিকুর রহমান সাহেবরা যারা আছেন তারা কিন্তু একটা পরম্পরার অংশ। আপনি একটা আদর্শিক রাজনীতি করেন, জামাত একটা আদর্শিক রাজনৈতিক দল, যেমন বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শের দল, আওয়ামী লীগ যেমন তাদের আদর্শের একটা অনুসরণ করে, ঠিক তেমনি জামাতও কিন্তু একটা আদর্শিক দল। আদর্শের রাজনীতি যতদিন আপনি করবেন ততদিন কিন্তু আপনার ঘরে ওই দায়িত্ব থাকবেই যখন আপনি দায়িত্বে থাকবেন। সুতরাং আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি মনে করেন আপনি আদর্শের রাজনীতি করছেন এবং দলকে প্রতিনিধিত্ব করছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং আগে যেরকম বলেছিলাম এখনো বলছি, প্রত্যেকটি বিষয় উল্লেখ করে যে আমরা এই অপরাধের জন্য ক্ষমা চাই, এই অপরাধের জন্য ক্ষমা চাই, এই ভুলের জন্য ক্ষমা চাই, এই নিষ্ঠুরতার জন্য ক্ষমা চাই, এই মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চাই। সুতরাং ক্ষমা জামাতকে চাইতেই হবে। মানে আপনি বোঝা গেল যে আপনি এই ক্ষমাতে আপনি সন্তুষ্ট না? অবশ্যই না। আমি যদি একই বিষয়ে আমাদের প্যানেলের যিনি আলোচক আছেন জনাব আল হাসান সাহেব, ওনাকে একই প্রশ্ন করি, আমি উচ্চারণ করলাম না, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। আসলে এই ক্ষমা চাওয়ার বিষয়টা ঐতিহাসিক এবং অনেক ব্যাপক। একটা জিনিস মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জামাতের যে বর্তমান মুক্তিযুদ্ধ উইং, সেখানে আমার জানা মতে প্রায় 10,000 মুক্তিযোদ্ধা ওখানে অ্যাক্টিভলি কাজ করে। তাহলে কি তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে আসছে? মানে রাজনীতিটা হচ্ছে এরকম, প্রতিনিয়ত বদলায়। এবং রাজনীতি এই যে এখন যে ক্ষমা চাওয়ার বিষয়টা, এটা অবশ্যই ভোটের কারণে। মানে আপনি যেমন আমাদের হারুন ভাই যেটা বললেন যে স্পেসিফিক এই অপরাধের জন্য, এটা উনি বলতেছে মানে ভিকটিম যাদের যারা এটাতে নির্যাতিত নিষ্পেষিত, সেই দৃষ্টিকোণ থেকে উনি বলতেছেন। কারণ আমার জানা মতে হারুন ভাই খুব কম বয়সে হলেও উনি মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ওনার বাড়ি ছিল বর্ডারে, এবং ওই সময়ে ওনার এই সাহসিকতার জন্য তখনকার ভারতীয় বাহিনী ওনাকে একটা, আমার যদ্দূর মনে পড়ে, একটা ওনারা ওই সাইডে চলে গেছিলেন শরণার্থী হিসাবে, তারপরে এই সাইডে এসে, যাই হোক এটা ভিন্ন প্রেক্ষাপট। আমি কথা বলছিলাম জামাত ইসলামের ব্যাপারে। তো জামাত ইসলামের এই বিষয়টা ক্ষমা চাওয়াটা আমরা স্বাগত জানাই। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা ফারুক ভাই বললেন যে আসলে আমাদের এই টেন্ডেন্সিটা নাই। গণতান্ত্রিকভাবে আমরা যে কোনো জায়গায় আমরা যদি ভুল করি, আমরা ওইখানে যে পরিমাণ অ্যাডামেন্ট থাকি আমরা ওই জায়গা থেকে সরতে পারি না। আবার হারুন ভাইয়ের কথা আরেকটা জিনিস আসছে, ব্যক্তি পূজা। যেমন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে একজনকে এত মহান বানায় ফেলছি যে 1000 বছরের ভিতরে উনি শ্রেষ্ঠ। আবার এখন জিয়াউর রহমানের আদর্শ আমরা ধারণ না করতে পেরেও আমরা নিজেদেরকে বিএনপি বলতেছি, মেসিভ আকারে প্রচুর। এখন এত বিএনপি, মানে এগুলো আমরা গত 15 বছর 16 বছরে পাইনি। সেরকম জামাত যদি কাউকে ব্যক্তি পূজা করে, যে যোগ্যতা না, তারপরেও তাকে সেই যোগ্যতার আসনে বোঝা। উনি একটা পদ নিয়ে কথা বলেন টেকনিক্যালি, যে কয়দিনে প্রভাষক হয়, কয়দিনে প্রফেসর হয়। তো এরকম এখন এই যে নির্বাচন কেন্দ্রিক এরকম অনেক অভিযোগ আমাদের পত্রপত্রিকাতেও আসতেছে যে একটা এলাকাতে সবাই চাচ্ছে, কুমিল্লার একটা এলাকাতে, যে অমুক হবে এমপি ক্যান্ডিডেট। ভোটে ওদের নিজস্ব যে রকম, তারা ভোটে একজনকে দিচ্ছে, কিন্তু ওনারা অন্যজনকে চাবে, হয়তো আত্মীয়তা পাই। এইটাই থেকেই আমরা মুক্তি চাচ্ছিলাম, যে কারণে আমাদের এই 24-এর আন্দোলন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যেই হোক না কেন, আমরা স্পেসিফিক যেটা চাচ্ছিলাম যে গণতন্ত্র। আমরা পরিবারতন্ত্র থেকে বাঁচতে চাচ্ছি, আমরা গণতন্ত্র চাচ্ছি। তো আমি যেটা বলবো যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত। আবার হারুন ভাই উনি কিন্তু একজন অ্যাডভোকেটও, সেই হিসাবে উনি বলতেছেন যে স্পেসিফিক
এই যে ভায়োলেন্সের জন্য বা মলেস্টের জন্য এগুলো স্পেসিফিক উনি চাচ্ছেন। এখন এই বিষয়ে স্পেসিফিক এটা আমার কাছে একটু প্রশ্নবোধ যে গত 55 বছরে তাহলে কেন এই ধরনের মামলা হলো না? মামলা হয়েছে না, অবশ্যই হয়েছে। যেমন প্রথম আমাদের যে প্রথম সরকার আমলে শেখ মুজিবুর সাহেবের সময়, ওই সময় তো মামলা হয়েছে। আমি এইটা আপনাদের সাথে একটু যোগ করে দিই, শেখ মুজিবুর রহমান সাহেবের যে শাসন আমল, সেই শাসন আমলে কোলাবরেটর যে আইনে যাদেরকে ওখানে লিপিবদ্ধ করা হয়েছে, সেখানে জামাতের লোকদের সংখ্যা কিন্তু তত বেশি না। এখানে একটা বিষয় হচ্ছে যে এই আমাদের লাস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকেও যখন রাজাকারদের তালিকাটা প্রণয়ন করা হলো যে 10,000-এর ভিতরে মাত্র 37 জন জামাত ইসলামের। এখন জামাত ইসলাম যেটা হয়ে গেছে, যখন আওয়ামী লীগ নাই, এই কথা আমি প্রায় বলি যে তাদের ভোট নিয়ে যে কাড়াকাড়িটা, যে ভ্যাকুয়ামটা, সেটার জন্য এখন ওই ক্ষুদ্র অংশ হলেও তাদেরকে আমরা দেখি। কিন্তু মুসলিম লীগ তখন বিশাল একটা ভূমিকা ছিল, নিজামে ইসলামী তখন বিশাল একটা ভূমিকা ছিল। 10,000-এর ভিতরে যদি 37 জন হয় জামাত ইসলামের তালিকাভুক্ত, তাহলে এটা পার্সেন্টেজে কত পড়ে? কিন্তু এখন যেহেতু তারা একটা বড় রাজনীতি, এবং অনেকে বলতেছে যে তারা ক্ষমতা স্পেসিফিক বলেও দিচ্ছে যে ম্যাটিকুলাস পদ্ধতিতে তারা ক্ষমতার দিকে যাচ্ছে, তো সেই হিসাবে এগুলো আমাদের বিবেচনায় নিতে হবে।